এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার স্টার সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সঞ্চালনায় রয়েছে আমি মুন্নি ইউসুফ। আজকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় 6 মাস হতে চলছে। আজকে 6 ফেব্রুয়ারি। এটি যেমন রয়েছে তেমনি গত 24 ঘন্টা যদি বলি একটি ঘটনাবহুল সময় দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং কিছুক্ষণ আগে আমরা আরেকটি খবর জানতে পেরেছি, সেটি হলো যে এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, জাপানের একটি সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা বলেছেন, এবং ছাত্ররা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে এবং সব মিলিয়ে এই যে 6 মাস পূর্তি হতে যাচ্ছে এবং সরকার এবং রাজনৈতিক বাস্তবতা আসলে কোথায় আছে সেটি আজকে জানবার চেষ্টা করব। সেজন্যই আমরা শিরোনাম রেখেছি সরকার ও রাজনৈতিক বাস্তবতা। এবং আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন ডক্টর সাইফুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন জনাব নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি উত্তপ্ত বা উত্তাল একটি সময়, 24 ঘন্টার বেশি সময় ধরে আমরা পার করছি এবং ধ্বংসস্তূপ 32 নম্বরের বাড়ি যেমনটি বলছিলাম, এবং সারা দেশে কিন্তু পলাতক মন্ত্রী এবং এমপিদের বাড়িতে আগুন এবং ভাঙচুর চলছে। এই প্রেক্ষাপটেই আমাদের সহকর্মী জাহিদ হোসেন একটি প্রতিবেদন করেছে। আমরা প্রথমেই তার প্রতিবেদনটি দেখে আসি। বুধবার রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কিছুটা বিরতি নিয়ে বৃহস্পতিবার ভোর থেকে আবারও শুরু হয় ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার কার্যক্রম। এক্সক্যাভেটর দিয়ে ভাঙা হয় 3 তলা ভবনের অর্ধেকটা। হাতুড়ি শাবল দিয়ে ভাঙন কাজে যোগ দেন ছাত্র জনতার একাংশ। শেখ হাসিনা যেরকম অভিযান চালাতো, এই বিভিন্ন বাসায় যেয়া জঙ্গি অভিযান চালাইতো, নাটক অভিযান চালাইতো, যে বিভিন্ন ধরনের নাটক তৈরি করত, আমরা কঠোর অভিযান চালিয়েছি। এখানে হয়তো কোনো জঙ্গি আছে কি আছে না আমরা সেটা খতিয়ে দেখছি। মুসলিম লীগকে ধ্বংস করেই তারা আওয়ামী লীগ করছিল, আর সেই আওয়ামী লীগই ধ্বংস হয়ে যাবে আর গেছেও, আর বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না। পাশের 6 তলা ভবনটি ব্যবহৃত হতো পাঠাগার হিসেবে, সেখানেও চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ সময় ভবন দুটিতে লোহালক্কর, বই ও আসবাবপত্র লুট করতে দেখা যায় অনেককেই। আপনারা ক্ষমতায় বসে এই সমস্ত ইতিহাস ভুলে গেলে হবে না, আপনাদেরকে এইসব ইতিহাস মনে রাখতে হবে এবং এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর এই যে এত উল্লাস, এত কিছু আসলে সব সময় তো মানে সব কিছুতেই দেখতেছি এত উল্লাস, এত কিছু করতেছে, এতে তো আমাদের সাধারণ জনগণেরও অনেক ব্যাঘাত ঘটতেছে। কেউ আর দুর্নীতি করার সুযোগ পাবে না, আর ভোট চুরিও হবে না ভবিষ্যতে, আশা করছি। দুপুরের দিকে 32 নম্বরের বাড়ি ভাঙার প্রতিবাদ জানাতে গিয়ে এক নারী মারধরের শিকার হন। বৃহস্পতিবার অগ্নিসংযোগ করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। সেখানেও আসবাবপত্র ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র খুলে নিতে দেখা যায় অনেককেই। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। জনাব নাজমুল হাসান, শুরুতেই যদি আপনার কাছে আসি, এই যে ঘটনাটি ঘটলো এবং এখনও কিন্তু আমরা সংবাদ মাধ্যম হিসেবে জানতে পারছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর এখনও চলছে, চলমান রয়েছে, এই পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যায়নটা একটু জানতে চাবো। ধন্যবাদ আপনাকে। আমার মূল্যায়নটা হলো যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের মতামত জানিয়ে দিয়েছে যে এই সব ঘটনা অনভিপ্রেত। আমিও মনে করি যে আসলে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আবার অন্য দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যেভাবে মাত্র 18 থেকে 19 দিনে বাংলাদেশে একটি বড় ধরনের হত্যাযজ্ঞ সংগঠিত করেছে। আমি যদি বিশ্বের বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করে দেখি যে একটা রাষ্ট্রের মধ্যে জনগোষ্ঠীর উপর রাগান্বিত হয়ে একটি সরকার যে এভাবে হত্যাযজ্ঞ চালাবে, এটা বিশ্বের কোনো দেশে নাই, কোনো ইতিহাসে নাই। সেজন্য রাগের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ জনতা দেখিয়েছে। এটা আসলে আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে বা একজন ক্ষুদে সমাজবিজ্ঞানী হিসাবে বলতে পারি যে হ্যাঁ, মানুষ ক্রোধান্বিত হলে বা মানুষের মনের ভিতর ক্ষোভ থাকলে সেটার বহিঃপ্রকাশ ঘটবে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করে যে বহিঃপ্রকাশ ঘটাতে হবে এটা আসলে অনভিপ্রেত। আমি মনে করি যে ছাত্র জনতা যারা আছেন, যারা এগুলো লিড দিচ্ছেন, দেশের কথা চিন্তা করে তাদেরকে আরও একটু
ভাবতে হবে যে আসলে আওয়ামী লীগ যা করেছে, যেভাবে মানুষ হত্যা করেছে, যেভাবে ভাঙচুর করেছে, আয়নাঘর করেছে, গুম করেছে, আমাদেরকেও কি ওই পথ বেছে নিতে হবে? মোটেও না। আমরা সৃজনশীল কোনো কিছু করে দেখিয়ে দিতে চাই যে আওয়ামী লীগের চেয়ে আমরা ভালো। সেজন্য এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটিয়ে বরং সেই দিকে মনোযোগ দেওয়া উচিত, যাতে অতি দ্রুত এই ধরনের খুনি, যারা হত্যার সাথে জড়িত, যারা জ্বালাও পোড়ার সাথে জড়িত, বা যারা গুমের সাথে জড়িত, আয়নাঘরের সাথে জড়িত, তাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনার মূল্যায়নটাও একটু জানবো, এবং যেটি সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। 6 মাস পরে আবারও এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হয়েছে আমরা বুঝতে পেরেছি। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? একটা হচ্ছে উনি যেটা বললেন সেটা কথা সূত্র ধরে বলি যে বর্তমান সরকার, ওই যে আপনি যে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের যে প্রেস রিলিজের কথা বলছেন, সেখানে একটা কথা আছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় যথেষ্ট সচেষ্ট বা এরকম কিছু। তো গত 6 মাসের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান আমরা দেখি, তাহলে আসলে কতটা সচেষ্ট বা কতটা আসলে ওনারা করছেন সেটা যথেষ্ট সন্দিহান। আরেকটা বিষয় হচ্ছে, আমি মানে আপনাকে কনটেক্সট বুঝতে হবে যে উনি যেটা বলছেন যে হ্যাঁ, আওয়ামী লীগ যেই অনিয়মগুলো, অন্যায়গুলো করেছেন, সেইগুলো যদি আবার রিপিটেডলি হইতে থাকে, তাহলে আসলে জুলাইয়ের স্পিরিটটা কোথায়? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই বাড়িটা আওয়ামী লীগের অন্য যে কোনো নেতাকর্মীর বাড়ির চেয়ে এই বাড়িটা ভিন্ন। এই বাড়িটার সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জড়িত। সো যেরকম ধরেন এখন কেউ যদি বললো যে আমি কালুরঘাট বেতার কেন্দ্র ভেঙে ফেলবো, তাই না? সেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে, ইতিহাসের সাথে জড়িত। তাহলে কিছুক্ষণ আগে দেখলাম আপনাদের এখানে আসার আগে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে সেনাবাহিনী মোতায়েন করেছে। বিবিসির স্টোরিগুলো আমি দেখলাম আপনাদের এখানে আসার আগে, সেটা হচ্ছে সরকার এক এক জায়গায় এক এক ধরনের স্টেপ নিচ্ছেন। এবং দুটো স্টোরি করেছে বিবিসি, তার মধ্যে আপনার মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নুরু, ওরা দুজনেই প্রশ্ন তুলেছেন, এবং বিএনপির পক্ষ থেকে যদিও তেমন কিছু বলা হয়নি, কিন্তু তারপরও বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন রেখেছেন, যে নেতারা প্রশ্ন রেখেছেন, রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন রেখেছেন, এবং ওরা বলছে, বিশেষজ্ঞরা প্রশ্ন রেখেছেন যে প্রথম কথা হচ্ছে বুলডোজারটা আসলো কীভাবে? কারণ আপনি সিটি কর্পোরেশন ছাড়া তো বুলডোজার পাওয়া খুব টাফ। তার মানে তার কি সরকারি পৃষ্ঠপোষকতা আসলো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘোষণা দিয়ে ভাঙবে, তাহলে আপনি প্রথম আলোতে আশঙ্কা করেছেন, প্রথম আলোতে সেনাবাহিনী দিলেন, তাহলে দিলেন না কেন? তাই না? তো আওয়ামী লীগের একটা নেতার বাড়ি ভাঙা আর 32 নম্বর যেটা বাংলাদেশের স্বাধীনতার সাথে ভাঙা, দুটো এক জিনিস না। এটা সরকারের ডেফিনেটলি বোঝা উচিত ছিল, এই নির্লিপ্ততা অনেক ধরনের কনসিকুয়েন্স তৈরি করতে পারে। মানুষ সহজেই ভাবতে পারে, গতকাল যেটা ঘটে গেছে রাতভর ধরে, যে সাধারণ যে কোনো মানুষ ভাবতে পারে, আপনি আমি সবাই ভাবতে পারি যে সেটা উই আর নট সিকিউরড। আমার মনে হবে একটা দল নিয়ে, আমরা একটা গ্রুপ আছে, দল নিয়ে নেমে পড়লাম, অমুকের বাড়ি ভাঙলাম। দুদিন আগেও, যেমন আপনি দুদিন আগেও দেখবেন যে মিডিয়াতে কোন ধরনের হেডলাইন প্রকাশ করা হবে সেটা আমাকে ঠিক করে দিচ্ছে সরকার বা সরকার সমর্থকরা। তাহলে এইটা কোন ধরনের স্বাধীনতা? আমি আমার পলিসি অনুযায়ী হেডলাইন করবো। হ্যাঁ, আমি যদি মিস ইনফরমেশন প্রোভাইড করি, দেন ইউ ক্যান সু। বাট আপনি সরকারের থেকে আপনি মব তৈরি করতে পারেন না। আপনার একটা স্ট্যাটাস, আপনার একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, আপনার একটা বক্তব্য আমার বিরুদ্ধে মিডিয়ার বিরুদ্ধে মিসইন্টারপ্রেট হতে পারে। সো এটা শুধু মিডিয়ার বিরুদ্ধে না, এটা রাজনীতিবিদদের বিরুদ্ধে। আমরা দেখেছি যে যেমন বিএনপি মির্জা ফখরুল সাহেব বললেন, তখন কিন্তু কী ধরনের রিপারকাশন হয়েছিল। সো রাজনীতি হোক বা দেশের যে কোনো ব্যবস্থায় কিছু নর্মস থাকতে হবে। সেই নর্মসগুলো 5ই আগস্টের নষ্ট হয়ে গেছিলো যখন সরকার ছিল না, কিন্তু সেগুলোকে রিভাইভ করার জায়গাটা এই সরকার নেয়নি, এবং দিনকে দিন সেটা আর দূরে ঠেলে দিচ্ছে। তাহলে এই ঘটনার প্রেক্ষিতে কি বলছেন যে সেই ঘটনা আর কি এই 24 ঘন্টা আমরা যা দেখলাম, এটি আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনি দেখেন, একটা লোকের আপনারা কি বলে যে বক্স পপ চালিয়েছেন, মুসলিম লীগ ধ্বংস করে আওয়ামী লীগ হয়েছে। এটা কোন ধরনের কথা? মুসলিম লীগ ধ্বংস না করলে তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আসতো না। তো এই ধরনের কথাগুলো যদি বেরিয়ে আসে ওখান থেকে, তাহলে এটা মানুষের মনের মধ্যে ভয় ঢুকবে যে এই সরকার আসলে ইন্টেনশনটা কি। আমার মনে হয় সরকারের যারা আছেন ওনারা খুবই শ্রদ্ধাভাজন গুণীজন, ওনাদের মনোযোগ দিয়ে ভাবা উচিত যে ওনারা কী করছেন।
জনাব নাজমুল হাসান, আপনি ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তার সঙ্গে আপনি কতটা একমত? না, এটা তো আমি আপনাকে বললাম যে হাসিনার হত্যাযজ্ঞে হতবম্ব জাতি। এই দেশের এই হত্যাযজ্ঞ দেখে এদেশের জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রতিক্রিয়া ব্যক্ত করাটা যেন নৈরাজ্য সৃষ্টি না করে, কোনো অ্যানার্কি সিচুয়েশন তৈরি না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যত নৈরাজ্য সৃষ্টি করব, দেশের গণতন্ত্র এবং আইনের শাসন তত ভুলুণ্ঠিত হবে। কাজে আমাদের যে এই যে আন্দোলন, আমাদের আন্দোলনের মূল স্পিরিট কিন্তু গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ এবং আইনের শাসন, এই তিনটাই কিন্তু আমাদের মূল স্পিরিট এই আন্দোলনের। তা আমরা যদি নৈরাজ্য সৃষ্টি করি, আমরা যদি ভাঙচুর করি, জ্বালাও পোড়াও করি, তাহলে তো আমাদের এই মূল স্পিরিটটা ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ থাকতে পারে, হবেও এটা, কিন্তু সেটা যেন নিয়ন্ত্রিত থাকে, সেটা যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং এটা যেন সীমারেখা অতিক্রম না করে যায়। সেখানে সরকারের ভূমিকাটা কি হওয়া উচিত? সরকারকে অবশ্যই মোটিভেশনাল অ্যাপ্রোচ নেওয়া উচিত, সেই সাথে তার যে প্রশাসনিক যন্ত্র আছে সেগুলোকেও প্রোঅ্যাক্টিভ করা উচিত। আপনার কাছে কি মনে হয় জনাব সাইফুল আলম চৌধুরী, যে সরকারের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত? বা 6 মাস পরে এসে আমরা সরকারের কাছে প্রত্যাশাটা কি রাখতে পারি? দেখেন, 7ই অগাস্ট যখন চিফ অ্যাডভাইজার তখনও হননি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিমানবন্দরে একটা ভাষণ দিয়েছিলেন নেমে, সেখানে বলেছিলেন যে আজকের পর থেকে যদি আমাকে মনে করেন যে আমাকে প্রয়োজন, তাহলে আপনারা আর কোনো ভাঙচুর, হত্যাযজ্ঞ এই ধরনের কিছু করবেন না, বা মানে এই ধরনের আইন বিরোধী কাজ করবেন না। ওনার বক্তব্যটা ছিল এরকমই কাছাকাছি। সো আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে আমাকে বলুন, আমি চলে যাই। তো ওর পরে কি মব বন্ধ হয়েছে? আমরা শিক্ষা প্রতিষ্ঠান, আদালত সব জায়গায় দেখেছি। তাহলে আমি আসলে 6 মাস পরে ওনার বক্তব্যের মূল্যায়ন যদি করি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, এটা কি বলা ভুল হবে তাহলে ওনার কথা শুনছেন না দেশের জনগণ? এই প্রশ্নটা তো আমি এখন রাখতেই পারি, তাই না? আজকে 32 নম্বর সামনে দিয়ে আমাদের এক কলিগ সাংবাদিক, সে আমার সাথে এক সময় প্রথম আলোতে ছিল, টেলিভিশন চ্যানেলে ছিল, সে যাচ্ছিল, তাকে নারী সাংবাদিক, উনাকে বাজে কমেন্ট করা হয়, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তো এই পরিস্থিতি কিন্তু আমরা অনেকগুলো দেখেছি। তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ উনি কি জানেন না? অবশ্যই জানেন। তাহলে সেই প্রয়োগটা তো আমরা দেখতে পাচ্ছি না। জনাব নাজমুল হাসান, একটি কথা যদি বলি যে আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা দ্বিচারিতা বলে গতকাল মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন যে একদিকে চাইবেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচিতে আপনারা বাধা দেবেন, এতে এত স্ববিরোধিতা ঠিক না, তিনি তেমনটি বলেছেন। আসলে স্ববিরোধিতার কোনো দেখছেন কিনা আপনি? হ্যাঁ, স্ববিরোধিতা তো কিছুটা আছেই। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্যটা কি, এটাও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট না। ওনারা কি মানে সম্পূর্ণ সংস্কার চান, না নির্বাচন চান, না দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান? এ ব্যাপারে কিন্তু জনগণের মাঝে কিছুটা প্রশ্ন রয়েই গেছে। আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা অনেক বিজ্ঞ এবং অনেক শিক্ষিত মানুষ, অনেক অভিজ্ঞ মানুষ। তাদের উচিত দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হওয়া। যদিও আসার কথা, আজকে ডক্টর ইউনূস একটা সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে এই বছরের শেষের দিকে নির্বাচন হবে। এটা খুবই একটা পজিটিভ সাইন। দেশ যত নির্বাচনের দিকে যাবে বা একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তত এই যে সমস্যা, এই যে মব বা এই যে নৈরাজ্যকর একটা সিচুয়েশন, এটা ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে। আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের এটাই উচিত। আর আওয়ামী লীগের ব্যাপারে যেটা প্রশ্ন করলেন, হ্যাঁ, সরকারকে 6 মাস কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি দেখলাম না যে যারা খুনি, যারা এই হত্যার সাথে জড়িত, তাদেরকে কার্যকরভাবে আইনের ধাপগুলো অতিক্রম করে বিচারে নিয়ে যাচ্ছে। এ ধরনের কিন্তু কোনো লক্ষণ চোখে পড়ছে না।
ফোনে একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন রাখুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমার প্রশ্ন যে এই দুজন বিজ্ঞ আলোচকের কাছে যে আমাদের দেশে কোন সরকার বর্তমান ক্ষমতায় আছে, যে সরকার একটা বাড়িকে নিরাপত্তা দিতে পারে না, এবং যে স্বৈরাচারী হাসিনা সরকার চলে গেছে কিন্তু তার এই বাড়িঘর ধরে কি অপরাধ করছে? এই বঙ্গবন্ধুর এই বাড়িটার জন্য আমাদের স্বপ্ন অনেক বেশি, আমাদের এই বাড়িটা কেন নষ্ট করা হলো, এটা প্রশ্ন। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, এই প্রশ্নের উত্তর যদি শুরুতে আপনি দেন। এই প্রশ্ন তো আমার কাছে নাই, এই প্রশ্ন তো দিবে যারা ভেঙেছে তারা। আচ্ছা, আমার কাছে তো নাই, আমি তো ভাঙি না, আমি তো দিতে পারবো না। কিন্তু আমি ওনার মতো প্রশ্ন রাখতে চাই যে মানে যে এমনিতে যে কোনো এই ধরনের কর্মকাণ্ড তো ফৌজদারি অপরাধ। আমি ভুলে গেলাম এটা 32 নম্বর না, এটা আওয়ামী লীগেরও না, এটা সাধারণ। তাহলে মানে সরকারের পক্ষ থেকে যে এই প্রেস লিস্টটা দেওয়া হয়েছে সেটা আমি বলবো যে একটা টিপিক্যাল পলিটিক্যাল গভর্নমেন্ট যে ধরনের দিত আগে, বিশেষ করে আমরা আওয়ামী লীগের 15 বছর দেখেছি, এই ধরনের কিছু ঘটলে এই ধরনের একটা মানে দুঃখের সঙ্গে আমি মানে বিনয়ের সাথে বলছি, এটা অত্যন্ত হাস্যকর একটা প্রেস লিস্ট হয়েছে। হ্যাঁ, বিশেষ করে অনেকদিন সাংবাদিকতা করা এবং সাংবাদিকতা পড়াই দেখে আমার কাছে মনে হয়েছে এটা খুবই হাস্যকর, একটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত। আপনি সরকারে আছেন, আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ আপনি কন্ডেম করলে কিছু হবে না, ওটা আমি করব। আমি আপনার কাছে প্রোঅ্যাকশন চাই, রিঅ্যাকশন না। রিঅ্যাকশনের জন্য আপনাকে কেউ দায়িত্ব দেয়নি, তাই না? সো ফলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে মুশকিল। এটা সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তদন্ত করে বলতে পারবে যে কেন দিয়ে ভেঙেছে। জনাব নাজমুল হাসান, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে এই ব্যাপারে কিন্তু আমাদেরই সংক্ষুব্ধ হওয়ার কথা বেশি ছিল, কারণ আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু মানে অনেকটা খুবই মানে অপমানজনকভাবে তাকে বাড়ি ছাড়া করেছে। তাদের মানে দীর্ঘ 40 বছরের যে স্মৃতি বিজড়িত বাড়িটি, সেটা ধ্বংস করে সেখানে আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু আপনি অবাক বিষয়ে দেখবেন যে আমরা কিন্তু তারপরেও নিয়ন্ত্রিত আছি, চুপ আছি, কারণ আমাদের লিডার আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কেউ যদি খারাপ করে তোমরাও খারাপ দিয়ে সেটার প্রতিশোধ নিবা, তেমনটা নয়। তারা খারাপ করেছে, ঠিক আছে, সেটা আইন দেখবে, তোমরা সংযত হয়ে চলো। তারপরেও যেটা শেষ কথা সেটা হচ্ছে যে মাত্র 18 দিনে 1500-1600 ছাত্র জনতার কিলিং, এটা কিন্তু মস্ত বড় ঘটনা। ইতিহাসে এই ঘটনাটা একবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এত বড় হত্যাযজ্ঞ কিভাবে এত অল্প সময়ের মধ্যে সংগঠিত করলো। কাজেই একটা বাড়ি যেখানে 100টা বাড়ি যোগ হলেও কিন্তু একটা জীবন আপনি দিতে পারবেন না। আমাদের চোখের সামনে, মিডিয়ার চোখের সামনে, আপনাদের সামনে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে যে 1600-1700 ছাত্র জনতা নিহত হলো, এটার জবাব আপনি কিভাবে দেবেন? আপনি কি একটা প্রাণ ফিরে দিতে পারবেন? আপনি যে মার কোল খালি হয়েছে, যে বোনটি স্বামীহারা হয়েছে, যে সন্তানটি পিতৃহারা হয়েছে, তাদের অনুভূতিটা একবার চিন্তা করে দেখেন। হাজার হাজার কোটি টাকা দিয়েও তো আপনি একটা প্রাণ সৃষ্টি করতে পারবেন না। জি, জনাব সাইফুল আলম চৌধুরী, এই যে আপনি বলছিলেন যে মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা বলছি, যে বিষয়টি আগের সরকারের আমলে ছিল বা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল, সেটি হলো যে অনেকখানি আমরা সংকুচিত ছিল, আমরা গণমাধ্যম সেই মত প্রকাশের স্বাধীনতাটা পাইনি। এই সরকার ক্ষমতা নেবার পর অন্তর্বর্তী সরকারের 6 মাস হতে চললো, এখন পরিস্থিতি কেমন দেখছেন? দেখেন, আগে আমি যেহেতু আমার পিএইচডি রিসার্চটাই নিয়ে চ্যালেঞ্জেস টু মিডিয়া ফ্রিডম বাংলাদেশের ইস্যু নিয়ে, আমার মানে 1990-এর পর থেকে 2023 পর্যন্ত আমার কাজ করা আছে। সেখানে বাংলাদেশ একটা মিডিয়া সিস্টেম একটা পিকুলিয়ার কান্ট্রি, মানে এটার পলিটিক্যাল সিস্টেমও খুব পিকুলিয়ার, ওয়ার্ল্ডে মিডিয়া সিস্টেমের কারণটা হচ্ছে বাংলাদেশে যেটা ছিল সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন থ্রু স্টেট অ্যাপারেটাস, যে মানে আপনি গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে, এবং সেখানে আমি বলি যে মিডিয়াকে আসলে ক্লায়েন্ট করে ফেলেছিল সরকার। তো এখন এটা চেঞ্জ হয়েছে ফরম্যাটটা, কিন্তু চ্যালেঞ্জটা বা আপনার ইন্টারভেনশনটা শেষ হয়ে যায়নি। সেটা হচ্ছে এখন স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি। এমন মবক্রেসি দিয়ে করছে সরকার, বলছে এটা তো আমি করছি না, অথচ সেই
বিশেষ গোষ্ঠীকে আপনি বলছেন যে আপনারা রাজনৈতিক দল করেন, এই করেন, সেই করেন, তাহলে তো আপনি সুবিধা দিচ্ছেন তাদেরকে, আবার তারা যখন মিডিয়ার বিরুদ্ধে আসছে তখন আপনি সে দায় নিচ্ছেন না। তার মানে এটা নতুন ফরম্যাট, স্টেট ইন্টারভেনশনের নতুন ফরম্যাট, স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি, যেটা বাংলাদেশের মিডিয়াতে অভ্যস্ত ছিল না। আগে জানতো কোনখান থেকে ফোন আসবে, কোনখান থেকে ইনভাইটেশন ফর টি আসবে। আমরা 111-এর সময় দেখেছিলাম ইনভাইটেশন ফর টি আসলেই আমাদেরকে উত্তরপাড়া যেতে হতো, আমরা উত্তরপাড়া বলতাম সাংবাদিকরা। হ্যাঁ, তো সেটা একটা ফরম্যাটে চলে গিয়েছিল, সেটা যেতে যেতে আপনার পুলিশ পর্যন্ত চলে গিয়েছিল, প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত চলে গিয়েছিল 2014 সালের পর থেকে। সেখান থেকে এখন এসে দেখলাম যে একটা নতুন ফরম্যাটে আসলো, সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি, যেটা দায়ভার সরকারের না। সরকার বলছেন এটা দায়ভার আমার না, আপনি স্টেট রান করবেন, আমার মিডিয়া সিকিউরিটি দিতে পারবেন না আপনি। এবং আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে শুধু বাংলাদেশের মানুষ কেন, সারা বিশ্বের অন্ততপক্ষে যারা গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করে তাদের অনেকের সাথে আমি কাজ করি, আমার অভিজ্ঞতা হচ্ছে তারা সবারই বিশ্বাস ছিল বাংলাদেশের অন্ততপক্ষে আর কিছু না হোক গণমাধ্যমের স্বাধীনতা বাড়বে। কিন্তু এই ধরনের স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি হবে, এইটা কেউ কল্পনা করতে পারেনি। ফোনে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি রাখুন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা বীরের বেশে কাগজ কলম নিয়ে ক্যাম্পাসে ফিরে যেতে পারতো, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে, কিন্তু হঠাৎ করে তারা কেন রাস্তার রাজনীতিতে সক্রিয় হলো? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা কি কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকেও। জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে আসবো। একজন দর্শক বিরতির আগে প্রশ্ন রেখেছিলেন, প্রশ্নের উত্তরটি যদি আপনার কাছে থেকে পাই। হ্যাঁ, দর্শক প্রশ্নটি যদি আমরা রিকল করি তাহলে ছাত্ররা রাজনীতিতে যাচ্ছে বা ক্লাসরুমে ফিরে, ছাত্ররা ক্লাসরুমে যাবে কিন্তু রাজনীতি করতে পারবে না এমন কোনো কথা নেই। হ্যাঁ, রাজনীতি অবশ্যই তারা করতে পারে। রাজনীতি সভা সমাবেশ করা, সম্মিলিত হওয়া, এগুলো আমাদের সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু যেই প্রক্রিয়ায় করছে, যদি সত্যিকারের ছাত্ররা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক। হ্যাঁ, সো ফলে এবং চিফ অ্যাডভাইজার ক্ষমতায় থেকে ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতে বলছেন, এটাকে নিয়ে দেশে কিন্তু অনেক রিপারকেশন হয়েছে। সত্যিকার অর্থে যদি আমাকে ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন তাহলে সরকারি সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল হলে সেটা আমরা অতীতে দেখেছি, সেটাকে বলা হয় কিংস পার্টি, তাই তো। এবং এটা 111-এর সময় আমরা যখন সাংবাদিক ছিলাম আমাদের অনেক অভিজ্ঞতা আছে। এটা আসলে আখেরে এটা সাময়িক হয়, যারা গঠন করান তারা তাদের প্রয়োজন শেষ হলে এটাকে আমের আঠির মতো ফেলে দেন। আমরা ফেরদৌস কুরেশের দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি, আওয়ামী লীগ বিএনপি ভেঙে তৃণমূল বিএনপিতে না করেছিল, কিন্তু প্রয়োজন শেষ হয়েছে ঠুস করে ফেলে দেয়। সো ওই ধরনের ছাত্ররা জুলাইয়ে যেই স্পিরিটটা দেখিয়েছে, যে আন্দোলনটা তারা করেছে, যেই ট্রমার মধ্যে দিয়ে এবং যে সংগ্রামের মধ্যে দিয়ে তারা করেছে, এটার চেয়ে অনেক বড় সাকসেসফুল রাজনৈতিক দল সরকারের সহায়তা ছাড়া তারা করতে পারে। হ্যাঁ, কিন্তু সরকারের সহায়তা নিতে গিয়ে, সরকারের পক্ষ অবলম্বন করতে গিয়ে আমার কাছে মনে হয় জুলাইয়ের যেই স্পিরিট বা সেই সময়ে যে মানুষের যে সমর্থন, সেটা অনেকখানি তারা হারাচ্ছেন। এটা হয়তো বা তারা সারা দেশ ঘুরে যাচ্ছেন, তারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমার কাছে মনে হয় আমরাও তো বিভিন্ন জায়গায় কথা বলি বা বিভিন্ন জায়গায় যাই। সো যেটুকু মনে হয় যে মানুষের মধ্যে এই জিনিসগুলো অনেকটা নেতিবাচক ধারণা, এটা কাম্য নয়। কারণ 6 মাসের মধ্যে তাদের সেই স্পিরিট বা জনপ্রিয়তাটা নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। এটা হলে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। হ্যাঁ, তাহলে বারবার করে একই ধরনের ব্যবস্থা হবে এবং তখন আর আন্দোলনগুলো আর মানে সেই ধরনের স্পিরিটে আমরা পাবো না ছাত্রদের। সো বাংলাদেশের যতগুলো, বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডে আসলে যতগুলো আন্দোলন হয় সবগুলো ছাত্ররাই ফ্রন্টে থাকে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানে 52 থেকে শুরু করে দেখেন, প্রত্যেকটাতেই আপনি ছাত্ররাই সবসময়, তরুণরাই আগে যায়, এটা নতুন কিছু না। হ্যাঁ, সো কিন্তু তরুণদের যে স্পিরিট, সেটাতে সবগুলো রাজনৈতিক দলই মোটামুটি এইভাবে হয়ে থাকে হিস্ট্রিক্যালি। কিন্তু সেখানে সরকারের সমর্থনে যদি রাজনৈতিক দল হয় তাহলে সেইটা নিয়ে মানুষের মধ্যে অলরেডি প্রশ্ন, এবং প্রশ্নটা অনেক বড় হয়েছে। কারণটা হচ্ছে আমি বলবো যে চিফ অ্যাডভাইজার নিজেই বলাতে, হ্যাঁ, সেটা বিএনপি বা অন্য দলগুলোর থেকে রিপারকেশন এসছে, আসাটাই স্বাভাবিক। সো ফলে আমার মনে হয় যে এটা ছাত্রদের ভাবা উচিত, কারণ তারা সেই সক্ষমতাটা দেখিয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে। ফলে সেই সক্ষমতা, মানুষের সেই ভালোবাসাটা, শ্রদ্ধার জায়গাটা নষ্ট হচ্ছে কিনা সেটা তাদের ভাবা উচিত। আপনার কি মনে হয় জনাব নাজমুল হাসান, যে
ছাত্রদের এই বিষয়ে ভাববার প্রয়োজন রয়েছে কিনা? হ্যাঁ, প্রথমত জুলাই আগস্টে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই আত্মত্যাগ, তাদের এই অবদানকে আমরা কখনোই অস্বীকার করি না, বরং আমরা বলতে পারি যে তাদের এই আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু তারা ক্লাসরুমে ফিরে না যেয়ে রাজনীতি করবে। হ্যাঁ, রাজনীতি করার অধিকার তো সবার আছে, তারা রাজনীতি করবে। আমরা কিন্তু শীর্ষ নেতা থেকে আমাদের তৃণমূল পর্যন্ত তাদেরকে ওয়েলকাম জানিয়েছে। হ্যাঁ, রাজনীতি করবে, খুব ভালো কথা। কিন্তু যে ভাই যেটা বললেন যে রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে সুবিধা নিয়ে রাজনীতি করবে বা রাজনৈতিক দল তৈরি করবে, তাহলে তো সেটা কিংস পার্টির মতো হয়ে গেল। আমার মনে হয় এটা এদেশের জনগণ ভালোভাবে নেবে না। তবে তারা যদি যথাযথ নিয়ম এবং প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করতে চায়, সেখানে কোনো সমস্যা নাই। একটা রাজনৈতিক দল করতে গেলে তাদের কেন্দ্রীয় কমিটি লাগবে, কমপক্ষে 20টা জেলায় তাদের পূর্ণাঙ্গ কমিটি দরকার, এবং 200টা উপজেলায় 200 জন করে সাধারণ ভোটারের প্রত্যয়নপত্র লাগবে। তারপর ওই রাজনৈতিক দলের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাদের আয়ের একটা বৈধ উৎস থাকতে হবে। এতগুলো ধাপ মেনটেন করেই রাজনৈতিক দল করা যায়। কিন্তু সেসব না করে রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে রাজনৈতিক দল গঠন করলে সেটা এদেশের জনগণ খুব একটা ভালো চোখে দেখবে না। জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, জাপানের সংবাদ মাধ্যমে বলেছেন প্রধান উপদেষ্টা। এখন যে রাজনৈতিক বাস্তবতা আপনি দেখছেন, নির্বাচন কি সম্ভব কিনা? দুটো জিনিস, গতকাল বা গত পরশুদিন আমি যদি ভুল না করি, প্রেস সেক্রেটারি বলেছেন, একটা শর্ত দিয়েছেন নির্বাচন কখন হবে তা প্রোক্লেমেশন, এ ধরনের কথা। আমরা কিন্তু সরকারের এক একজনের পক্ষ থেকে এক এক রকম কথা শুনছি। এটা নতুন কিছু নয়, এটা অন্ততপক্ষে গত 3-4 মাস ধরে এটা শুনে আসছি। কখনো বলেন 2026-এ মধ্যভাগে, কখনো 2025-এ। গতকাল প্রেস সেক্রেটারি একটা কথা বলেছেন, সেখান থেকে সরে এসে চিফ অ্যাডভাইজার আজকে কথা বলছেন। আবার ইলেকশন কমিশনের যে বাস্তবতা, সেখানে গতকাল একটা পত্রিকায় দেখলাম যে এই বছরের মধ্যে নির্বাচন সম্ভব না। সো আসলে নির্বাচন, যদি আমি সাংবিধানিকভাবে বলি বা আরপিও অনুযায়ী বলি, নির্বাচন কখন হবে সেটা ডিক্লেয়ার করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এটা চিফ অ্যাডভাইজার বা প্রেস সেক্রেটারি না। প্রেস সেক্রেটারি তো নয়, প্রেস সেক্রেটারির বিষয়ে কথা বলতেই পারেন না। হ্যাঁ, আপনি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমাকে দেখাতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে যার যেটা দায়িত্ব সাংবিধানিকভাবে, আইনগতভাবে, সেটা তাকে পালন করতে দিতে হবে, সেটা সেই করবে। তো নির্বাচন কমিশনের যে রোল, সেটা আমি কেন নিচ্ছি? আমি কি এখনও নির্বাচন কমিশনের সাথে বসছি? এই কথা বলার আগে চিফ অ্যাডভাইজার কি নির্বাচন কমিশনের সাথে বসছেন যে আমরা চাই, এই সরকার চায় যে আমরা 2025-এর মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে চাই, আপনাদের বাস্তবতা কি? আমরা পত্রিকায় দেখছি নির্বাচন কমিশনের কোর্ট করে অন্য ধরনের বাস্তবতার কথা বলা হচ্ছে। আবার সেখান থেকে চিফ অ্যাডভাইজার বলছেন, ফলে কার কথা যে বিশ্বাস করব বলা মুশকিল। জনাব নাজমুল হাসান, আপনার কি মনে হয় যে এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতাটা আসলে কি পরিস্থিতিতে আছে? এই মুহূর্তে এই বছরের শেষে যদি নির্বাচন হয়, আপনার দল কতটুকু প্রস্তুত? না, বিএনপি তো 17-18 বছর ধরেই নির্বাচন এবং গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করেছে, এবং এই লড়াই করতে যেয়ে আমাদেরকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আমরা কিন্তু সবসময়ই চাই যে দেশে একটি গণতন্ত্র ফিরে আসুক এবং মানুষ তার ভোটটা দিতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রায় 4 কোটি তরুণ ভোটার। এই 4 কোটি তরুণ ভোটের অধিকার লাভের পর তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, কারণ শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে একবারে ইউপি নির্বাচন পর্যন্ত একবার ম্যানিপুলেট করে, মানে ভোট জিনিসটা কি, এই জিনিসটা ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। কাজেই এই 4 কোটি তরুণ সহ দেশবাসী কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা বারবার করে চাচ্ছে যে একটি অবিলম্বে সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং জনগণ যেন শান্তিপূর্ণ উপায়ে নির্ভয়ে ভোট দিতে পারে, এবং তাদের ভোটের মাধ্যমে যেন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এটা কিন্তু জনগণের চাওয়া, বিএনপির চাওয়া এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের চাওয়া। জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, এই যে
জনগণের চাওয়া তো রয়েছে, সংস্কার কমিশনগুলোর যে রিপোর্টগুলো মোটামুটি দেওয়া শেষ, সংস্কার কমিশন যেগুলো গঠন করা হয়েছে তার বাইরে কি আর কোনো কিছু সংস্কার প্রয়োজন রয়েছে কিনা, বা সেখানে যে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে সেই ঐক্যমত্য কি হওয়া সম্ভব কিনা? আপনার প্রসঙ্গক্রমে আপনি আনলেন চিফ অ্যাডভাইজার আজকের বক্তব্য, আমি জানি না আজকের বক্তব্য আমার পুরো শোনা হয়নি, শুধু হেডলাইনটা দেখেছি। সো সেখানে উনি আগে বলছিলেন যে দু ধরনের কথা, রাজনৈতিক দলগুলো যদি মিনিমাম সংস্কার চায় তাহলে এই বছরের মধ্যে, আর যদি তার চেয়ে বেশি সংস্কার চায় তাহলে আরও 6 মাস বা 1 মাস থেকে 6 মাস লাগবে, হোয়াটএভার। কিন্তু তাহলে কি এই সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে? যদি না হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো কেমন সংস্কার চায়, কী ধরনের সংস্কার চায় সেটা জানার আগেই আমি আবার ঘোষণা করে দিলাম, হঠাৎ করে আজকেই বললাম যে একটা বিদেশি, এবং অদ্ভুত আগের সরকারের মতোই কিছু হলে দেশের পত্রিকায় কেউ বলে না, কিছু হলে সেটা বিদেশি গণমাধ্যমের কাছে বলে। আমি এটা বুঝি না, আগেও তাই করতো, কিছু হলেই সেটা বিদেশি গণমাধ্যমকে মানে এক ধরনের ইন্টারভিউ দিয়ে জানানো। তো এটাকে কী ধরনের আমি জানি না, পলিসি সরকারগুলো এটা তারা ভালো বলতে পারবে, কিন্তু গেহযোগে বিগ পায় না এরকম আর কি। তো যাই হোক, কিন্তু আপনার তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তো আসলে আলোচনা হয়েছে, আলোচনা না হলে রাজনৈতিক দলগুলো তাহলে এতদিনে এই সংস্কার এই যে এতগুলো করলেন, তাহলে সেটার রেজাল্টটা কী হলো? তার আগে তো আপনি বলছেন যে ইলেকশন হয়ে যাবে, তাহলে এখন রাজনৈতিক দল কালকে বলতে পারে যে না ভাই আমি কোনো সংস্কারই চাই না, আপনি আগামী 3 মাসের মধ্যে দেন, তখন কি আবার চেঞ্জ হয়ে যাবে? আপনি দেখেন কথাগুলো এক এক করে, আমি 7 আগস্ট আপনার প্রথম উনি ভাষণ দিয়েছিলেন 25 আগস্ট জাতির উদ্দেশ্যে, তৃতীয় ভাষণ হচ্ছে 16 ডিসেম্বর, 3টাতে 3 রকম। প্রথম বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররাই বলবে আমি চলে যাব। 2 নম্বরে বলছে দেশের জনগণ বলবে। 3 নম্বরে এসে বলছে রাজনৈতিক দলগুলো বলবে। তো এই এত স্টেপ কেন? এত আপনি পরিবর্তন হচ্ছেন কেন? এটা তো আমাকে ক্লিয়ার করতে হবে। তো তাহলে এখন রাজনীতিবিদ থেকে আবার রাজনীতির সাথে সংস্কার নেই, তারপর আবার বললেন যে সংস্কার করে যাব। রাজনীতি করতে গেলে বারবার করে বলা হয়েছে আপনারা যে ধরনের সংস্কার করতে যাচ্ছেন সেগুলো পার্লামেন্ট ছাড়া সম্ভব না। হ্যাঁ, সেটা আমরা দেখলাম অনেক ধরনের নানান ধরনের কিছু হয়ে গেছে, রাষ্ট্রপতির পদ থেকে শুরু করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে শুরু করে, যেগুলো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ। হ্যাঁ, এগুলো এই সরকারের কাজ না। এবং এই সরকারের জন্য যেটা হচ্ছে যে এই প্রশ্নটা কেন আসবে যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা নাগরিক কমিটি রাজনৈতিক দল অবশ্যই তারা করতে পারে, তাহলে এই প্রশ্নটা তাদেরকে জনগণ বা রাজনৈতিক দলগুলো কেন ছুড়ে দিচ্ছে যে সরকারের সহায়তা নিয়ে আপনারা কিংস পার্টি করছেন? আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে বিবিসি বাংলা স্টোরি করেছে যে কিংস পার্টি করতে আছে। কেন এই প্রশ্নটা তুলল? যারা জুলাই আন্দোলন করেছে। এই দায়ভার তো সরকারকে নিতে হবে, কারণ এই ছাত্রদেরকে তো ওনারাই করছেন। জনাব নাজমুল হাসান, আপনার কাছে যদি আসি, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ এবং মতবিনিময় জোরদার করা প্রয়োজন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, এ বিষয়ে আপনার মতামত কি? রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পারস্পরিক আলোচনা না হয়, সংলাপ না হয়, তাহলে তো ভালো কিছু বের হয়ে আসবে না। আমরা গণতন্ত্রের কথা বলি, সুশাসনের কথা বলি, এই দুটা কনসেপ্টকে যদি আমি ধারণ করি তাহলে অবশ্যই আমাদেরকে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করতে হবে। তাছাড়া আপনি কিছুক্ষণ আগে যে সংস্কারের কথা বললেন না, সংস্কারটা করতে হলেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রয়োজন, আদারওয়াইজ কখনোই সংস্কার করা যাবে না। কারণ সংস্কার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। বাংলাদেশে যে 11টি সংস্কার কমিশন গঠন হয়েছে তার মধ্যে প্রায় 8টির সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে, বাকিগুলো হয়তো 2-3 দিনের মধ্যেই জমা দিয়ে দিবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সংস্কারগুলো কিভাবে হবে? এত বড় সংস্কার আপনি কিভাবে করবেন? যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকে, সকল রাজনৈতিক দল কোনো বিষয়ে যদি মতামত ব্যক্ত করে, তাহলেই কিন্তু আপনি সংস্কার করতে পারবেন, তাও বৃহত্তর পরিসরে না। সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই করতে হবে। সারা বাংলাদেশে সংস্কার করে আপনি একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, আমার মনে হয় এত বৃহত্তর পরিসরে সংস্কার এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। সংস্কার করতে হলেও কিন্তু পার্লামেন্ট লাগে, জনগণের মতামত লাগে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য লাগে। আপনি কিছুদিন আগেই লক্ষ্য করবেন যে জনপ্রশাসন সংস্কার কমিশনের কিন্তু 3টা ধারা একটু লিক হয়েছিল, যে অ্যাডমিন ক্যাডার থেকে উপসচিবে 100% তারা চায় অ্যাডমিন ক্যাডার, বাকি 25টা ক্যাডার কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বলেছে যে না, আমরা এটা মানি না, আমাদের থেকেও নিতে হবে।
তো সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এটা তো এখন পর্যন্ত জনগণের জন্য পাবলিক করে নাই, জনগণ জানে না যে সেখানে কী ধরনের প্রস্তাব আছে। তবে আমি একটা ভবিষ্যৎবাণী করে যাই যে এই সংস্কার প্রস্তাবগুলো যখন পাবলিক হবে তখন কিন্তু ওই স্ব ক্যাডার থেকেই বিরোধিতার সম্মুখীন হবে এই ইন্টারিম গভর্নমেন্ট। পুলিশ প্রশাসন বলবে যে আমার এই ধারা পছন্দ হয়নি, প্রশাসন ক্যাডার বলবে যে আমার এই ধারা পছন্দ হয়নি, তারপর বিচার বিভাগের বিচারপতিরা বলবে যে এই ধারা আমাদের পছন্দ হয়নি, এগুলো বাদ দেন, রাজনৈতিক দলগুলোর কথা আপনি বাদই দেন। কাজেই আমার কাছে মনে হয় যে সংস্কার করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই সংস্কারগুলো করেন, আর বাকি সংস্কারগুলোর প্রস্তাবনা ফাইল আকারে রেখে দেন। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সংসদে সেই সংস্কার প্রস্তাবগুলো পাশ করবে। সেটাই হবে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য মঙ্গলজনক। জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, আসলে সংস্কারের কথা বলছি, নির্বাচনের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর এক ধরনের অভিমত থাকে বা সবারই চাওয়া থাকে গণতান্ত্রিক একটি ধারায় ফিরবে। সাধারণ মানুষের যেই এজেন্ডাগুলো সেগুলো কি বাস্তবায়ন হচ্ছে কিনা? সামনে রমজান মাস আসছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারটা, সেগুলো কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? এগুলো নিয়ে আপনার মনে আছে নুরুল কবির ভাইকে ইন্টারভিউ দিচ্ছিলেন নিউজের? সাধারণ মানুষের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিফ অ্যাডভাইজার কি বলেছিলেন ওনারা পারছেন না। আমি কি বলবো, উনি তো নিজেই সরকার প্রধান, উনিই বলেছেন, বেশি দিন তো হয়নি। সো আমরা ব্যাপক আকারে শুনছিলাম অনেক কিছু, যে সিন্ডিকেট, বাজারের সিন্ডিকেট, একটা সিন্ডিকেটের নামও তো আমরা 6 মাসে পেলাম না, যে এই সিন্ডিকেট পাবলিকরা অন্তত দেখাতে পারতো যে এইটা কারা। তো এই মবক্রেসিটা যদি ওখানেও যেত তাহলে একটু শান্তি পেতাম যে না, সিন্ডিকেটটা ভাঙছে, জিনিসপত্রের দাম কমছে। দেখেন, আমার কাছে জুলাই 5 আগস্টের পরে টপ প্রায়োরিটি ছিল হত্যাকাণ্ডগুলোর বিচার আর আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের পুনর্বাসন। তিনটাই কি দেখছি, আহতরা রাস্তায়, নিহতের পরিবার রাস্তায় নামছে, 2 দিন যায়, বুঝে আবার চলে যায়, আবার মাঠে নামে, আজকেও মাঠে নামছে। আর বিচারের সেটার কথা বললামই না। এতগুলো মার্ডারের মধ্যে একটা ওপেন শার্ট কেস ছিল না, যেটা আমি 6 মাস লেগেছে আমার, যেটা আমাকে প্রমাণ করতে যে এই কেসটা, এতগুলো ভিডিও আছে আমি বলছি, ভাইরাল হচ্ছে, তো সেখানে এই হচ্ছে ফায়ার করেছে, তাকে আমি বিচারের মুখোমুখি করলাম, কই একটা তো চার্জশিট হয়নি, একটা তো চার্জ ফ্রেম হয়নি। চার্জশিট হয়নি, চার্জ ফ্রেম হবে কেবে? 2 দিন পর পর আপনি একই জিনিস ইস্যু, একটা ইস্যু করে আসছে। সাধারণ মানুষের এই সমস্ত আসল প্রায়োরিটি যেগুলো জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে, তাই তো, যে আগের দুর্নীতি কি বন্ধ হয়েছে? আমরা তো আরও বেশি ভাইরাল হতে দেখছি। তাহলে আসলে সরকারের প্রায়োরিটিটা কি? জনাব নাজমুল হাসান, সরকারের প্রায়োরিটি কি হওয়া উচিত সাধারণ মানুষের জন্য? একদম ছোট করে বলবেন, শেষ পর্যায়ে আছে। ধন্যবাদ। এর আগে যেটা বললেন যে প্রশাসন বা আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না কেন, এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে প্রশাসন এবং বিশেষ করে পুলিশ প্রশাসনকে সাজিয়েছে, একবারে কনস্টেবল পর্যন্ত তারা দলীয়করণ করে টোটাল পুলিশ বাহিনীটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। অথচ এই পুলিশ প্রশাসন কিন্তু আমাদের গর্ব। স্বাধীনতা যুদ্ধে রাজারবাগের প্রথম প্রহরেই কিন্তু পুলিশরা বিদ্রোহ ঘোষণা করেছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। এইরকম একটি পেশাদারি এবং দক্ষ পুলিশ বাহিনীকে শেখ হাসিনা যেভাবে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে, সেক্ষেত্রে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আইন শৃঙ্খলা উন্নতি করতে একটু কষ্টই হচ্ছে। তবে আমি বলবো যে তারা প্রোঅ্যাক্টিভ হয়ে অবশ্যই যেখানে যেখানে সমস্যা হচ্ছে, যে অফিসারগুলো কথা শুনতেছে না বা তারা কাজ করতেছে না, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আলাদা করে দেওয়া উচিত। আদারওয়াইজ আমার মনে হয় যে এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর খুব একটা উন্নয়ন ঘটানো যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।